সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে রাজধানী ছেড়ে গেছেন, এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দামেস্কে গুলির শব্দ হচ্ছে, উল্লাস করছে জনতা। বিদ্রোহীরা হাজার হাজার কয়েদিকে ছেড়ে দিয়েছে। 24 বছর ধরে সিরিয়ার ক্ষমতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাজধানী ছাড়ার পর তার অবস্থান কোথায় তা এখনো জানা যায়নি। লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে ছেড়ে গেছে। সেটিতে বাশার আল আসাদ থাকতে পারেন। বিমানটি ছাড়ার পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। পঞ্চগড়ের অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। পঞ্চগড়ে আজ তাপমাত্রা কেমন রয়েছে এবং জনজীবনে এর প্রভাব কেমন আমাদের জানান। জি নওশীন, হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এই জেলায় দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলছে। শীতকাল যত ঘনিয়ে আসবে শীতের তীব্রতাটা ততই বাড়তে থাকবে। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল এই তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা আজ সকাল আমরা সূর্যের মুখ দেখতে পেলেও আমরা কিন্তু আসলে রোদের যে তীব্রতা সেটা কিন্তু অনুভব করতে পারছি না। আর জনজীবনের যে বিপর্যয়ের কথা বলছেন, আসলে শীত মানেই কষ্ট, শীত মানে এই অঞ্চলের মানুষের জন্য ভোগান্তি। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ আছে, যারা যারা ডে লেবার আছে, তাদের আসলে কষ্টের সীমা নেই। কারণ তাদেরকে আসলে সকাল সকাল কাজে যোগ দিতে হয়, কিন্তু শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে আসলে তারা তাদের যানবাহন নিয়ে যখন রাস্তায় বের হয় তখন আসলে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে যাত্রী তারা সেটা পাচ্ছেন না। তাতে তাদের আয় ইনকাম কমে গেছে। বিশেষ করে কৃষি শ্রমিক যারা আছে তাদের কিন্তু সকাল সকাল আসলে কাজে যোগ দিতে হয়, কিন্তু কনকনে ঠান্ডা এবং হিমালয় থেকে প্রবাহিত হিমশীতল বাতাসের কারণে তাদের আসলে কাজে যোগ দিতে সমস্যা হচ্ছে। আমরা এই সূর্যের আর রোদের যে তীব্রতা, আমরা এটা যে রোদ সূর্যের যে মুখ দেখি এটা কিন্তু দুপুরের পর নাগাতেই কিন্তু মিলিয়ে যায় এবং সন্ধ্যা হতে না হতেই হিমালয়ের হিমশীতল বাতাস এবং ঘন কুয়াশায় পুরো এলাকা ঢেকে থাকে। রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে। আর এই শীতের কারণে মূলত শীতজনিত রোগ ব্যাধির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি পঞ্চগড়ের 5টি উপজেলায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ 5টি উপজেলায় খবর নিয়েছি। এখানে শীতজনিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এবং আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডাক্তার মনোহর হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, প্রতিদিন হাসপাতালে 100-150 শিশু এবং বয়স্ক রোগী তারা ইনডোরে চিকিৎসা নিচ্ছে এবং প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছে এবং 15-20 জন তারা ইনডোরে ভর্তি থাকছে। এবং যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তি রেখেই তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং তারা বলেছে আসলে প্রয়োজন না থাকলে যেন কেউ ঘরের বাইরে বের না হয় এবং ঠান্ডা জাতীয় খাবার, বিশেষ করে বাসি খাবার যেন তারা পরিহার করে। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। নওশীন, পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব। শীতের খবর নিয়ে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে এই মুহূর্তের তাপমাত্রা কত রয়েছে এবং রোগ ব্যাধির কোনো প্রকোপ আছে কি? নওশীন, আমরা আজকে দিনাজপুরের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 13.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু শীতের যে তীব্রতাটা কিন্তু রয়ে গিয়েছে। আমরা সকালে দেখেছি যে ঘন কুয়াশায় দিনাজপুরের চারপাশে কিন্তু ঢাকা ছিল, পাশাপাশি যারা নিম্ন আয়ের মানুষেরা রয়েছিলেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছিল। আমরা দেখেছি যে এই কনকনে শীতের মধ্যে সাধারণত যারা শ্রমজীবী মানুষেরা রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপদে পড়েছে। আমরা দেখেছি যে রাস্তার পাশে যারা অটো চালকরা রয়েছেন
যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা একেবারেই দিনে আনে দিনে খায়, এই শ্রেণীর লোকেরা কিন্তু বেশি বিপাকে পড়েছে। কারণ আমরা দেখেছি যে তারা অনেকেই কিন্তু আসছেন, আসার পরে কিন্তু রাস্তায় অটো নিয়ে বের হয়েছেন, কিন্তু তেমন কিন্তু যাত্রীর সংখ্যা একেবারেই ছিল না। পাশাপাশি আমরা দেখেছি যারা একেবারেই শ্রমজীবী, অর্থাৎ যারা শ্রমিক হিসাবে রাস্তার পাশে যারা কাজ করেন, তারা কিন্তু বলছেন যে শ্রমিক কাজ করার জন্য রাস্তায় আসলেও কিন্তু তারা তেমন কাজ পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই অঞ্চলের, আপনি জানেন যে এই অঞ্চলে কিন্তু আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু আর বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ রয়েছে, এবং এতে করে এই অঞ্চলের মানুষেরা অনেকটাই বিপদগ্রস্ত হয়ে পড়বে বলেও আশঙ্কা করছে। কারণ এই এলাকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র, তারা এই শীতের প্রকোপে পড়বে এবং সেই আশঙ্কায় কিন্তু এখন থেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন রোগ বালাইয়ের বিষয়ে। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তারা বলছে যে যেহেতু শীতজনিত যে রোগগুলো রয়েছে, কারণ রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা বেশি থাকে এবং দিনের বেলা কিন্তু আজকেও আমরা দেখেছি যে সূর্য এখন পর্যন্ত উঠেনি, তবে সূর্য উকি ঝুঁকি পারছে এবং কিছুক্ষণ পর হয়তো বা সূর্য দেখা দিতে পারে। তবে এই দিন এবং রাতের যে তাপমাত্রাটি সেটি কিন্তু ব্যাপক হওয়ার কারণে কিন্তু শীতজনিত যে রোগের সংখ্যাটি কিন্তু দিন দিন বাড়ছে বলেও চিকিৎসকেরা আমাদেরকে জানিয়েছে। নৌসিন, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। একই সাথে নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তে সমতা ভিত্তিক নীতির কথা বলেন তারা। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথাও জানান এসব কর্মকর্তা। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না, এমন স্লোগানে মুখরিত পুরো এলাকা। এটি রাজনৈতিক কোনো সমাবেশ নয়, ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে আয়োজিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এমন কর্মসূচি। শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে থেকে এমন মিছিল বের করেন তারা। মিছিলে অংশ নেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। জাহাঙ্গীর গেট ঘুরে আবার রাওয়া ক্লাবে গিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয়। আমরা এত দুর্বল না, ওরা যেটা মনে করতেছে এত সহজ না। এই দেশের উপরে কোনো আগ্রাসী ভূমিকা যদি কোনো দেশ আসে, সেটা যে দেশই হোক, আমরা কোনোভাবেই সেটা মেনে নেব না। নোংরা উদ্দেশ্য ইন্ডিয়ার, এটা আমরা খর্ব করে দিব। আমরা দেশ স্বাধীন করছি ও ইন্ডিয়ার গোলামির জন্য না। ভারতকে কোনো অবস্থাতে কোনো ছাড় দেওয়া হবে না। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। বলেন, দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলার সমান। আর আসফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মেধাবীদের জন্য স্কলারশিপ সহ স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। গতকাল ঢাকার ব্রিটিশ কাউন্সিলে এক অনুষ্ঠানে একথা জানান দেশটির হাই কমিশনার সারা কুক। কমনওয়েলথ স্কলারশিপের ৬৫তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোস, কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোস সামিট টুয়ার্ডস আ নলেজ হাব ব্যানারে এই আয়োজন করা হয়। বিশ্বব্যাপী ৬৫ বছরের প্রভাব, কমনওয়েলথ পরিবর্তন, নেতাদের ক্ষমতায়ন এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয়। সামিটে বিভিন্ন শ্রেণী পেশার ১২০ জন শীর্ষস্থানীয় কমনওয়েলথ স্কলার এবং ফেলো অংশগ্রহণ করেন। র্যাংস ইমার্টে এলজি ওলেড প্রেজেন্ট আলটিমেট ব্যাটেল গেম শোর উদ্বোধন করলেন সঙ্গীত শিল্পী
তাহসান খান। শনিবার রাজধানীর গুলশানে র্যাংস ইমার্ট শোরুমে এর উদ্বোধন করেন তিনি। র্যাংস ইমার্ট ও এলজি যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো এই গেমিং প্রতিযোগিতার আয়োজন করেছে। চলবে পুরো মাস জুড়ে। এই প্রতিযোগিতায় বিজয়ী পাবেন এলজি 65 ইঞ্চি ওলেড টিভি। এছাড়া থাকছে অনেক আকর্ষণীয় গিফট। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো। ঢাকায় আজ ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দেবে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। পল্টন থেকে পদযাত্রা করবেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কেন স্মারকলিপি দেওয়া হচ্ছে আর কর্মসূচির এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। আসলে নওশিন, সকাল 10টায় মূলত শুরু হওয়ার কথা রয়েছে এই কর্মসূচিটি। তবে এখন পর্যন্ত কিন্তু অনেক নেতাকর্মীরা চারদিক থেকে নেতাকর্মীরা কিন্তু এসে এই পল্টনে জড়ো হচ্ছেন। আপনারা জানেন যে আজকের যে কর্মসূচি কিন্তু ভারতীয় হাই কমিশনের অভিমুখে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আসলে যে তারা তিনটি মূলত দাবির কথা বলছেন, যে কারণে তিনটি বিষয়ের কথা বলছেন, যে কারণে আসলে তাদের এই কর্মসূচি। তারা বলছেন যে ভারতে যে আগরতলায় যে সহকারী হাই কমিশনের হামলা এবং ভাঙচুরের যে ঘটনাটি ঘটেছে, একই সাথে তারা বলছে যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের যে তারা করছে এবং ধর্মীয় দাঙ্গা সৃষ্টি তৈরি করছে চেষ্টা করছে ভারত, এই ধরনের কিন্তু তারা অভিযোগ করছে। এবং অভিযোগ করে কিন্তু তারা বলছে যে তারা এই অভিযোগের প্রতিবাদ জানাচ্ছে, এই বিষয়ের প্রতিবাদ জানাচ্ছে এবং বলছে এই বিষয়টির প্রতিবাদে তাদের এই কর্মসূচি, আজকের কর্মসূচি এবং যে সাম্প্রদায়িক দাঙ্গাবাঁধনের ষড়যন্ত্র মূলত এর প্রতিবাদ তারা করছে। এবং একই সাথে আপনি জানেন যে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার একটি বিষয় কিন্তু তারা উল্লেখ করছে। অর্থাৎ তিনটি বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা এই দাঙ্গাবাঁধন এই কর্মসূচি, আজকের এই কর্মসূচি তারা পালন করছে। এবং আপনি জানেন, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে ঢাকা শহর আশপাশের এলাকাগুলো থেকে কিন্তু এখানে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। মূলত স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং তিনটি আসলে অঙ্গ সংগঠন বিএনপির, তারা কিন্তু এই আয়োজন করলে মূলত বিএনপির সকল নেতাকর্মীরাই কিন্তু এখানে এসেছেন। এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সকাল 9টার পর থেকে কিন্তু দলে দলে নেতাকর্মীরা এই পল্টন যে বিএনপির পার্টি অফিসের সামনে এসে জড়ো হচ্ছেন। এবং এখান থেকে তারা হয়তো আরও কিছু সময় লাগবে আমরা ধরে নিচ্ছি, বা আমরা যে দু একজন নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে আরও আধা ঘন্টা সময় লাগতে পারে। তারপর তারা এখান থেকে আসলে কাকরাইল হয়ে ভারতীয় হাই কমিশনার অভিমুখে কিন্তু তারা পদযাত্রা করবেন। এবং এই পদযাত্রায় তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন এবং তারা যে প্রতিবাদ জানিয়েছেন, তারা বলছেন যে এই প্রতিবাদের মধ্য দিয়ে এই যে তিনটি বিষয়কে তারা বিষয়কে সামনে রেখে তারা যে কর্মসূচি এবং প্রতিবাদ জানাচ্ছেন, তাদের দাবি হচ্ছে ভারতীয় যে হাই কমিশনার তার মাধ্যমে এই স্মারকলিপি দেওয়ার মাধ্যমে তাদের এই দাবি দেওয়াগুলো ভারতে পৌঁছে দেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু তারা বারবার বলছেন এখানকার নেতাকর্মীরা। তো আমার কাছে নওশিন এই ছিল এখানকার সবশেষ তথ্য। পল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, সরকারি তথ্য আবারও ফাঁস, সাইবার নিরাপত্তায় দুর্বলতা। তথ্যগুলো ফাঁস হয়েছে গত 1 বছরে। রয়েছে পুলিশ মামলা, সরকারি ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের তথ্য। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, জেল থেকে পালানো 78 জঙ্গি এখনও অধরা। পলাতকদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরাও আছেন। 700 কয়েদির তালিকা ইমিগ্রেশনের, 17টি কারাগার নিরাপত্তা ঝুঁকিতে। এছাড়া তাদের আরও একটি শিরোনাম, চলতি মৌসুমে 3 দফা শৈত্যপ্রবাহ। উত্তরে চলছে কনকনে শীত, কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, ব্যবসা স্থবির, রাজস্বে ধস, 4 মাসে ঘাটতি 31,000 কোটি টাকা। পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত। এরপর তাদের আরও একটি শিরোনাম, সম্মান ফিরে পাচ্ছেন প্রশাসনের 1,500 কর্মকর্তা।
এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, বৈষম্যের মূলে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।